হ্যালো সবাইকে ওয়াট দ্য পিচে স্বাগতম জানাচ্ছি। সাথে নিয়ে চলে এলাম দুই সতীর্থ। ইয়াস, আমরা ভিডিও করেছিলাম, রিয়াকশন ভিডিও বাংলাদেশ বনাম ইউএই ম্যাচের। সো আমার সাথে আছে যথাক্রমে সাজ্জাদ উদাস ফ্রম হিজ চ্যানেল সাজ্জাদ উদাস হিমসেলফ অ্যান্ড অল স্পোর্ট এবিবি থেকে আহমেদ বিন পারভেজ। ওয়েলকাম ওয়েলকাম গাইজ। কেমন ধন্যবাদ। আছেন? ভালো আছি। কেমন যেন লাগছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করি নাই আগে কখনো। ইয়েস, মানে আমাদের ক্রিকেটের যে অবস্থা, রাস্তার মাঝখানে যারা দাঁড়ায় যাওয়াটা বেটার আই গেস। সো ইয়েস, জোকস অ্যাপার্ট, ইউএই সিরিজ গেছে আমাদের খুবই হতাশার। হুম। সামনে পাকিস্তান সিরিজ। সো সো সেই পাকিস্তান সিরিজ নিয়ে জানতে চাই সবার আগে যে অভিব্যক্তিটা কি, মানে আশাটা কি কি? আশা হচ্ছে আরো ৩টা ম্যাচ, ফ্ল্যাট উইকেট, আবার সিমিলার এনভায়রনমেন্ট। আশা একটাই যে আমরা যেন খুব বেশি ভুল না করি আর কি। মানে প্রতিপক্ষ ভালো খেলে জিতে যাক, নো প্রবলেম, বাট আমরা যদি ভুল করি তাইলে হচ্ছে প্রবলেম। সো ইউএই তে আমাদের প্রচুর ভুল ছিল, প্রচুর, প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ১০ ১২টা ১৫টা করে ভুল। সো ওই ভুলের সংখ্যা যদি আমরা কমাইতে পারি, আই থিঙ্ক ওখান থেকে আমাদের পজিটিভ। আর যেহেতু এখন এশিয়া কাপ নিয়ে একটা শঙ্কা হচ্ছে, যেহেতু আরো কিছু টি-20 টুর্নামেন্ট যেখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে সেগুলো সামনে হয়তো একটু মানে ধূসর হয়ে যাচ্ছে। ইন্ডিয়া অগস্টে বাংলাদেশে আসার কথা, তারাও যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিল্ডিং টু দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, আমাদের নাম্বার অফ টি-20 খেলার সংখ্যা কমে যাচ্ছে। এবং তার মধ্যে আবার এই ঈদের কারণে আমরা কিন্তু ৫ ম্যাচের এই সিরিজটা ৩ ম্যাচে নামিয়ে আনলাম। লাহোরে খেলা হচ্ছে পাকিস্তানের, ৩টা ম্যাচই সেখানে হবে। সো অপরচুনিটিস যেহেতু কম, প্রত্যেকটা অপরচুনিটির বেস্ট ইউজ আমাদের প্লেয়ারদের, ম্যানেজমেন্টের সবারই করতে হবে আসলে এই সময়ে। এক্স্যাক্টলি, সাজ্জাদের কাছে আসি। দল নিয়ে কথা বলছিলাম আমরা, পাকিস্তান দল নিয়ে। সো একটা ভালো দল দিয়েছে তারা নিঃসন্দেহে। অনেক সিনিয়র বাদ পড়ে গেছে, এটা নিয়ে ডেফিনেটলি আমরা কথা বলছিলাম যে সিনিয়ররা দলে নেই, বাট যে তরুণ দলটা আছে কম্পারেটিভলি দ্যাটস প্রিটি মাচ গুড এনাফ। অ্যাবসলিউটলি। মাত্র তারা সবাই পিএসএল থেকেই একটা সিরিজ মোমেন্টাম। খেলতে চলে যাবে এবং পিএসএল এর পারফর্মাররাই সব এখানে রয়েছে। এখন বাংলাদেশের কথাটা একটু আগে এবিপি যেটা বলছিল যে বাংলাদেশের জন্য আসলে নাম্বার অফ অপরচুনিটিস কিছু কমে যাচ্ছে, কিন্তু সবারই আসলে সবগুলো দলেরই আসলে মেইন টার্গেট হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের জন্য দল গোছানো। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে পাকিস্তানও এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছে। এই জন্যই আমরা অনেকগুলো নতুন নতুন নাম এখানে দেখতে পাচ্ছি। সবার যেমন আগে মনে হচ্ছে সাহিবজাদা ফারহান, সাহিবজাদা ফারহান, তার কথা যার বলতে কিনা হবে। পিএসএল এ এখন পর্যন্ত যুগ্মভাবে সর্বোচ্চ রান এবং তার ছক্কা হিটিং এবিলিটি, যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ভাবাচ্ছে, যেটা আমরা ইউএই তে সাফার করেছি। ফ্ল্যাট উইকেটে কিভাবে ব্যাটিংটা করতে হয়, দিস ইজ কিভাবে ভেরি বোলিং ইম্পর্টেন্ট। করতে হয় সেটাও হ্যাঁ, একটু বোলিংটা ঝামেলা করতে আছে। হয়, ঝামেলা আছে। এবং আমরা আমাদের বোলিং নিয়ে যদি আসি, সৌম্য সরকারকে ড্রপ করে মেহেদী মিরাজকে হুম, আনা হুম, হয়েছে। হুম, একটা ভুল হুম, শুধরানো হুম। বলো কিনা? ভুল শুধরানো কিনা সেটা বলবো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সমত ইনজুর্ড, তো কাউকে না কাউকে আনতেই হবে। তো সেই জায়গা থেকে মেহেদী মিরাজকে আনা হচ্ছে। আসলে বাইরে থেকেও অনেক কথা হচ্ছে, মিরাজ বিপিএল এর ট্রু। সেরা খেলোয়াড় হুম ছিল, হুম। পিএসএল এও দল পেয়েছে, যদিও ম্যাচ পায়নি এখন পর্যন্ত, ফাইনালও মনে হয় না পাবে। কিন্তু তারপরেও অ্যাটলিস্ট ওই কন্ডিশনটাতে মিরাজ ওখানে অলরেডি আছে। তো আমার কাছে মনে হয় যে এটা নির্বাচকদের কাছ থেকে আমি বলবো যে দিস ইজ এ গুড ডিসিশন। এই সুযোগে মিরাজকেও একটু বাজিয়ে দেখা হবে, এক্সট্রা ঝামেলা পোহাতে হচ্ছে না। মিরাজ অলরেডি সেখানে যেহেতু আছে, সো কন্ডিশনের সাথে অলরেডি সে ওখানে মানিয়ে নিচ্ছে। আর কিছু না হোক, নেটে তো ব্যাটিং বোলিং করতেছে, তাই না? তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে পজিটিভস হয়েই দেখতে পাচ্ছি। আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি তো আমার চ্যানেলের ভিডিওতেও আসলে এর আগেও বলেছিলাম যে সৌম্য সরকারকে আমি আসলে টি-20তে পছন্দ করছি না। সৌম্য সরকারকে আমি একদম ওয়ান ডেতে, ইভেন টেস্টেও খেলাতে রাজি আছি। কিন্তু সৌম্য সরকার কারণ হচ্ছে যে হি ইজ সাচ এ প্লেয়ার যে একটা ফরম্যাট খারাপ করলে অন্য ফরম্যাটে সেটার এফেক্ট পড়ে। তো সৌম্য সরকার এত বছর পর আস্তে আস্তে ওয়ান ডেতে ডেলিভার করা শুরু করেছে। সো ওয়ান ডেতে ডেলিভার করা শুরু করেছে, এই জন্য আমি তাকে টেস্ট খেলায় দিব বা তাকে টি-20 খেলায় দিব, এই জিনিসটার পক্ষপাতে আমি না। তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে এটা একটু সাপে বড় হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। আর মেহেদী মিরাজ যদি পারফর্ম করে ফেলে তাহলে তো আসলে সবার মুখই বন্ধ হয়ে যাবে। পারভেজ ভাইয়ের কাছে আসি যে ইয়েস, আমরা সৌম্য সরকারকে বাদ দিয়েছি, একটা বোলিং অপশন কমে গেল কিনা আমরা কথা বলছিলাম এটা অফ এয়ারে, যে আমাদের বোলিংটা সেই 4 পেসার এখনো আছে। 3 জন খেলবে এখান থেকে, বাকি 2 জন পেসার, সেই যে সিক্স বোলিং অপশনটা আবারও ভোগাবে কিনা আমাদের। ভোগাবে, ডেফিনেটলি ভোগাবে। আমরা মিরাজকে আনছি, বাট আই এম প্রিটি মাচ শিওর মিরাজ আসবে মোটামুটি আহ, আহ, যদি শেখ মেহেদী না খেলে তাইলে হয়তো, বা যদি রিশাদকে আমরা না খেলাই সেই ক্ষেত্রে। সো আলটিমেটলি ব্যাপারটা ঘুরে ফিরে এরকমই হচ্ছে যে আমাদের 5 জন প্রতিষ্ঠিত বোলার, সেই সাথে যদি শামীম পাটোয়ারিকে আমরা একটা এক্সট্রা বোলিং অপশন চিন্তা করি সেটাই। সো আমার কাছে তো মনে হয় যে ব্যাটিংটা বিশাল বড় একটা কনসার্ন বাংলাদেশের, সবসময় এটা বলা হচ্ছে, রিসেন্ট টাইমসে আমরা সাকসেস পাচ্ছি না। অ্যান্ড সামহাউ ফর সাম রিজন
ওই নীল ম্যাকেনজির যে একটা এরা ছিল অ্যাজ আ ব্যাটিং কোচ, ওই ফেজটার পরে আর কোনো ব্যাটিং কোচ এসে কিন্তু তারা কোনো ছাপ রাখতে পারে নাই, বিদেশিরাও পারে নাই। কোচ সালাউদ্দিন এখন বাংলাদেশের মেইন ব্যাটিং কোচের কাজ তিনি করছেন, তিনিও কিন্তু পারছেন না। সো there must be some communication gap, there must be some issue যেটা এখনো আনরিজলভ। বাট আরো বড় কনসার্ন হচ্ছে আমাদের বোলিং। ইউএর কাছে কিন্তু আমরা আসলে আমাদের ব্যাটিং এর জন্য হারি নাই, আই উড সে আমরা সিরিজটা হেরেছি আমাদের বোলিং এর জন্য, দ্যাট ইজ আ বিগার কনসার্ন। সো ওরকম কনটেক্সটে ওরকম সিচুয়েশনে এগেনস্ট পাকিস্তান ইন আ ফ্ল্যাট উইকেট আমরা যদি আসলেই 5 জন বোলার নিয়ে আবার যাই, টিম কম্বিনেশন কিন্তু এখানে একটা বড় প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। সো উই নিড টু ফাইন্ড আ ওয়ে, কিছু একটা উপায় বের করতে হবে। এখন খুব বেশি সময়ও বাকি নাই। So we can't even talk about experimenting with someone like a Tofail or a মোহাম্মদ মানে রিজওয়ান, যারা আছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মানে যারা হচ্ছে বাইরে থেকে বোলিং ব্যাটিং কম্বিনেশনটা মিলিয়ে দেওয়ার মতো আরো একজন অলরাউন্ডার যাতে মিডল অর্ডারে আমরা খেলাতে পারি। শামীম পাটোয়ারি ইজ আ গুড ফিনিশার, বাট সো ইজ জাকের আলী। সমস্যা হচ্ছে এই দুজনকেই যদি আমরা খেলাই, আমরা কিন্তু একটা অলরাউন্ড জেনুইন অলরাউন্ড বোলিং অপশন হারিয়ে ফেলছি। সো এই এক্সপেরিমেন্টটা কিন্তু এই সফরেও আনফর্চুনেটলি হবে না, বিকজ আই লুক অ্যাট দ্য স্কোয়াডে কিন্তু সেই ব্যালেন্সটা তৈরি করার মতো প্লেয়াররাই নাই। আর আরেকটা জিনিস এখানে একটু আমরা তো বারবার বোলারদেরকে নিয়েই কথা বলছি, আরেকটা জায়গায় কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে যে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, এক তাওহিদ হৃদয় বাদে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই, হয় ওপেনার নইলে ফিনিশার। অলরাউন্ডারের জায়গা থেকেও কিন্তু একটা শূন্যতা রয়েছে। সো আসলে ঘুরে ফিরে না ওই সেই সাকিবের শূন্যতাটাই বারবার চলে আসে। সো আমি যদি বলি যে নাহিদ রানার জায়গায় আমরা যদি আরেকজন মিডল অর্ডার ব্যাটার নেই, তাহলে কি আমরা সেই ফায়দাটা পাবো? কিন্তু নাহিদ রানার জায়গায় অলরেডি আমরা একটা বোলার শর্ট। সো নাহিদ রানার জায়গায় যদি আমি একজন মিডল অর্ডার ব্যাটার নেই, সেক্ষেত্রে তো একাদশে 5 জন বোলার নেওয়াটাই একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। দুইটা ব্যাপার হচ্ছে, এক তো হচ্ছে যে মিডল অর্ডার ব্যাটারের একটা শূন্যতা, যার কারণে যখন তাওহিদ হৃদয় ফেল করছে তখন দেখা যাচ্ছে যে ওই ফিনিশার যারা রয়েছে তাদেরকে ইনিংস বিল্ড আপ করার, ইনিংস ক্যারি করার দায়িত্বটা নিতে হচ্ছে, যে দায়িত্বটাতে তারা এখন পর্যন্ত প্রুভেন না, নিদার জাকের আলী নর শামীম পাটোয়ারি। এর মধ্যে আবার জাকের আলীর একটা জিনিস প্রুভেন হয়ে গেছে, যে সেটা হচ্ছে যে উনি সিঙ্গেল ওভাবে নিতে পারেন না, উনি ব্লক করবেন, ব্লক করে 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 শেষ ওভারগুলোতে হচ্ছে যে 4-6 মেরে পুষিয়ে দিবেন। তো এইটা একটা বিশাল বড় ঝামেলা। আমি এবিপির সাথে কিছুটা একমত, আবার কিছুটা দ্বিমত, যে ইউএর সাথে আমরা ব্যাটিংয়েও ভুগেছি। কারণ প্রথম ম্যাচে ডেফিনেটলি 220 পর্যন্ত বাংলাদেশের যাওয়ার কথা ছিল, দ্বিতীয় ম্যাচেও তাই 205-এ আটকে গেল। কিন্তু তারপরে দ্বিতীয় ম্যাচে আমি সগিরকে ক্রেডিট দিতে চাইবো, দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু তৃতীয় ম্যাচে স্টাম্পের লাইনের বল আমরা উইকেট টু উইকেট বল খেলতে না পেরে যদি আউট হয়ে যাই, তাহলে আমি কি এই ব্যাটিং নিয়ে কি বা আমরা আসলে আশা একটু করব? ক্যামেরা টু ক্যামেরা আসেন। এই যে এই ভুলগুলাই করছিলাম। হ্যাঁ, এই যে এরকম সিলি মিস্টেক করি আমরা আসলে। রাইট। সো পাকিস্তানের দলে আসে এবার নতুন কোচের আন্ডারে তাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এটা মাইক হেসন নতুন কোচ হচ্ছেন তিনি, এবং নতুন কোচ হিসেবে এই সফরটা শুরু করেছেন। এবং তার দলটা দেখছিলাম যে ওই যে বললাম যে আমরা সিনিয়র 3 জন নেই, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম, তাদের বদলে যারা জায়গাটা পেয়েছেন। এবং বেসিক্যালি আমরা দেখছিলাম যে কিপিং এর অপশনটাও পাকিস্তান খুবই কম রেখেছে, মানে একজন স্পেশালিস্ট কিপার যদি আমি বলি সেখানে তিনি আছেন মোহাম্মদ হারিস, রাইট। হারিস ছাড়া কিন্তু আর কোনো স্পেসিফাই কোনো কিপার নেই, সেই জায়গায় একটা অপশন ডেফিনেটলি। এবং বোলিংয়ে আমি যেটা বলছিলাম যে পিএসএল এর সর্বোচ্চ রান গেটার তিনি আছেন এখন পর্যন্ত, বাট সর্বোচ্চ উইকেট শিকারী যুগ্মভাবে এই ফাইনালের আগ পর্যন্ত যিনি আব্বাস আফ্রিদি, তিনি দল থেকে বাদ পড়েছেন। হাসান আলী ঢুকেছেন তার বদলে, যিনি কিনা এখন পিএসএল এর এই মুহূর্তে যখন ভিডিওটা করছি ফাইনালের আগে, সো ততক্ষণ পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার। আমরা কি বলতে পারি যে পাকিস্তান আবারও সেই হাস্যরসাত্মক একটা দল নির্বাচনে আটকে যাচ্ছে বারবার? আমার কাছে মনে হয় না। মানে ইফ ইউ লুক এট দ্য নাম্বার অফ প্লেয়ার্স এবং তাদের যে অ্যাট্রিবিউটস, যে কোয়ালিটি, একটা টি-20 ম্যাচ আসলে জেতানোর জন্য কি লাগে খুব বেশি, কিন্তু সব প্লেয়ারদেরই খুব ভালো পারফর্ম করে ম্যাচ জিতাই ফেলতে হবে এরকম কিছু না। ট্রু। আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ার টু বাংলাদেশ, পাকিস্তানের এই স্কোয়াডের মধ্যে দে হ্যাভ মোর ইম্প্যাক্ট প্লেয়ার্স, যারা আসলে একটা স্পেসিফিক মোমেন্টে মোমেন্টাম নিজের দিকে আনতে পারবে। এবং অনেকগুলো ইয়াংস্টার ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই, এখানেই কিন্তু দে হ্যাভ আ বিগ সিরিয়াস অ্যাডভান্টেজ ওভার আস। যারা অ্যাটাক যদি করে খেলতে পারে তাহলে উই উইল বি ইন বিগ ট্রাবল। হিটার্স, রাইট। এবং বোলিং এর ক্ষেত্রেও দে আর নট উইক। আমরা যদি পেস বোলিং লাইন আপটা দেখি, না, তাদের ডেফিনেটলি। সিজন ভেটারানসরাই আছে, নাসিম শাহ আছে, হারিস রাউফ আছে, হাসান আলী ইজ ব্যাক, হু ইজ অ্যানাদার ডেঞ্জারাস বোলার, মোহাম্মদ ওয়াসিম। সো ফাহিম আশরাফ হাসান পেস একজন, বোলিং ডিপার্টমেন্টে কোনো সমস্যা নাই। ফাহিম আশরাফ দ্যাট অলরাউন্ডার হুজ দিল ইজ দেয়ার, অলরাউন্ড Yes. ক্যাটাগরিতে হি ক্যান কন্ট্রিবিউট। সো প্রচুর, আমি বলবো যে পাকিস্তান ইজ ওয়ে অ্যাহেড আমাদের তুলনায় এই স্কোয়াড নিয়ে। ওদের ব্যালেন্সের জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় যে বাবর রিজওয়ান, আমি বেসিক্যালি ওই কিপিং পজিশনটা নিয়েই কথা বলবো, যে ওখানে একটা উইকনেস থাকতে পারে যে মোহাম্মদ হারিসকে খেলাতেই হবে যদি সেই একমাত্র কিপার Yes, হয়। সো সেই দ্যাট keeper ইজ হয়। দ্য অনলি উইক পয়েন্ট।
যদি এমন একজন জেনুইন কিপার তাদের থাকতো যে হচ্ছে, বা ইভেন সাইম আয়ুব বা তারা কেউ যদি কিপিং করতে পারতো, কুড হ্যাভ বিন বেটার তাদের ব্যালেন্সের জন্য, সেটা অন্তত হচ্ছে না। আরেকটা জায়গায় পাকিস্তান হয়তো বা একটুখানি পিছিয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যদি বলি। হ্যাঁ, পিএসএল এর অনেক পারফর্মাররা এখানে রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম। মানে True, true. ডাজন্ট ম্যাটার আমি কোন দলের সাথে খেলছি। আহ, এখন পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই, ওই সাহিবজাদার বয়স হচ্ছে 29, আর ফাখার জামান হচ্ছে 35। এই দুজন বাদে বাকি সবাই কিন্তু আন্ডার 25, এবং দে আর ভেরি নিউ টু দ্য ব্লক। তো এই জায়গাটা থেকে তারা হয়তো বা একটু ওই যে গুছিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু আবারও বললাম যে দিস ইজ অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল, কারণ ডেফিনেটলি বাবর রিজওয়ান ওদেরকে বাদ দিয়ে তো পাকিস্তান ওয়ার্ল্ড কাপে তো আর যাচ্ছে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখানেও পাকিস্তান হয়তো বা একটুখানি বাজিয়ে দেখতে চাবে। আবার ওইদিকে অলরাউন্ডার এবং বোলার দিয়ে কিন্তু তারা এই ঘাটতিটা পুষিয়ে দিয়েছে। তো এপি যেটা বললো যে দ্য ব্যালেন্স ইজ দেয়ার, এবং ডেফিনেটলি সেটা ওয়ে বেটার দেন বাংলাদেশ। লাস্ট অফ অল প্রেডিকশন যদি আমরা করি, আমরা অনেক আশার কথা বলেছি যে হ্যাঁ আরেকটা সিরিজ এবং ইউএইর সাথে ধরাশায়ী হওয়ার পর পাকিস্তানে যাচ্ছি। কি প্রেডিক্ট করতে পারি, কি হতে পারে সিরিজের রেজাল্ট? আমি সিরিজের রেজাল্ট নিয়ে আসলে কোনো প্রেডিকশনে যাব না, কারণ সেফ, সেফ গেম। সেফ না। আমি আমি আমার আমার চাহিদাটা কি সেটা যদি বলি, ইউ এর সাথে রেজাল্ট খুব বাজে হয়েছে এবং আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি, বিশেষ করে শেষ দুটো ম্যাচের কথা তো অবশ্যই বলতে হবে। শেষ ম্যাচটা তবু আমি বলবো যে আমরা আমাদের স্কিলের অভাবে হেরেছি, সো আই এম নট টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম ইউএই। কিন্তু সেকেন্ড ম্যাচ তো আমরা আমাদের ভুলে হেরেছি। তো যাই হোক, সেই চ্যাপ্টার যদি ক্লোজ করি, তো আমরা ওইখানে যদি দেখি সৌম্য সরকার বাদে প্রত্যেকে গট ম্যাচ টাইম। আমি চাইবো পাকিস্তানেও 3টা ম্যাচ ঘুরে ফিরে স্কোয়াডের সবাই কোনো না কোনো ম্যাচ টাইম পাক, আর ইউকে যেটা বলো ভুল কম করুক। রেজাল্ট যদি এর মধ্যে একটা দুটো আমরা জিততে পারি বা আমরা যদি সবগুলো হারি, ডাজন্ট ম্যাটার, কিন্তু অ্যাটলিস্ট ওই যে অপরচুনিটিস অলরেডি, ম্যাচেস নাম্বার অফ ম্যাচেস অলরেডি কমে গেছে। সো যারা আছে সবাইকে বাজিয়ে দেখে যেন একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে সিলেক্টররা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। আমি একটা অন্য পার্সপেক্টিভ অ্যাড করতে পারি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমরা যখন পাকিস্তানের সাথে খেলি, আলাদা একটা ব্যাপার কিন্তু কাজ করে, আমার কাছে অন্তত তাই মনে হয়। Enthusiasm থাকে। নোবডি এক্সপেক্টেড আস যে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 2টা টেস্ট ওদের মাঠে হারিয়ে দিয়ে আসবো, যে সিচুয়েশন আমরা ছিলাম। ফাইট ব্যাকটা কি 26 রানে 6 উইকেট, সেখান থেকে ম্যাচ বের করা। সো আলাদা একটা ফাইট যদি থাকে, যেটা মেবি ইউএ এর সাথে ছিল না, এই ক্ষুধাটা ছিল না। আই এক্সপেক্ট দ্যাট হাঙ্গার, মানে ওই হাঙ্গারটা আমি দেখতে চাই প্লেয়ারদের মধ্যে, যে উই আর প্লেইং পাকিস্তান অ্যাট দেয়ার গ্রাউন্ড, টেস্ট হারায় আসছি, উই শুড অলসো ডু ওয়েল ইন দ্য টি20। এর সাথে হেরে আসছি, নতুন করে হাঙ্গার আসবে, কিছু একটা করতে হবে। তো ওই হাঙ্গারটা থাকলে আই থিঙ্ক ভুল কম হবে, তখন মেবি রেজাল্ট আমাদের ফরে আসতেও পারে, যদি আমরা ওদের ইনএক্সপিরিয়েন্সের একটা সুযোগ আমরা নিতে পারি। ইয়েস, সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই, এবং প্রত্যেকের চ্যানেল থেকেই আমরা এই ভিডিওটা আপ করবো। সো প্রত্যেককেই জানাতে পারেন আলাদা করে যে আপনার প্রেডিকশনটা কি বা এক্সপেকটেশনটা কি এই বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে। ইউএইর হতাশা ভুলে, হ্যাঁ হ্যাঁ এখানে please. আপনাদের অনেক কিছু বলার থাকতে পারে। আপনারা একটা কাজ করতে পারেন, 3 জনের চ্যানেলে গিয়ে 3টা ডিফারেন্ট কমেন্ট করবেন, তাহলে 3 রকম উত্তর পাবেন 3 রকম পার্সপেক্টিভ থেকে। না না, অবশ্যই বোলিং ব্যাটিং ফিল্ডিং যেহেতু আছে, 3টা সাইড একটা ক্রিকেটের, আপনারা 3টা নিয়ে কথা কথা বলতে পারেন 3 চ্যানেলে গিয়ে। সো ডু সাবস্ক্রাইব, অবভিয়াসলি ডু কমেন্ট অন ইচ চ্যানেলস, সাজ্জাদ উদাস, হোয়াট দ্য পিচ অ্যান্ড এবিপির অল স্পোর্ট এবিপি, রাইট, ডেফিনেটলি। সো এই ছিল আজকের জন্য বাংলাদেশ পাকিস্তান সিরিজের এক্সপেকটেশন। আমাদের সাথে থাকবেন, আমরা আবারও যুক্ত হব অন্যান্য ভিডিও নিয়ে বা অন্যান্য টপিক নিয়ে।